হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি তোমাদের নাহিন মুনকার ভাইয়া। আজকে হচ্ছে কলেজ অ্যাডমিশনের ফ্রি ক্লাসটা নিয়ে চলে আসছি। তো আজকে হচ্ছে আমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে স্থির তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি মানে চলতড়িৎ, দেন হচ্ছে আরেকটা চ্যাপ্টার আছে মনে হয় চ্যাপ্টার 12 ওই যে ট্রান্সফরমার চ্যাপ্টার এটা, তারপর হচ্ছে চ্যাপ্টার 13। এই চ্যাপ্টার নিয়ে আর কি মেনলি কথা বলবো, ঠিক আছে? তো আমরা এটা ইউটিউবে মেনলি আপলোড দিব, বাট আমার লাইভ ক্লাস নেওয়া হয় নাই একটা ইস্যুর কারণে। তোমাদের হচ্ছে গ্রুপে জানাই দেওয়া হয়েছে কবে কি হবে না হবে, ঠিক আছে? এমনি আমি অনেকগুলো বই নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। আজকে তোমাদেরকে একদম প্রিসাইজড ওয়েতে পড়াই দিব সব কিছু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারটা লিখে রাখছি উপরে, স্থির তড়িৎ দিয়েই শুরু করি, ঠিক আছে? ওকে ওকে, তাইলে আমরা দেখো স্থির তড়িৎ চ্যাপ্টারটা ফার্স্টে পড়বো। স্থির তড়িৎে ফার্স্টে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের কুলম্বস ল, ঠিক আছে? ধরো এক সেকেন্ড, এখানে ব্রাইটনেসটা একটু বাড়ায় নেই, ব্রাইটনেস তো ফুলই দেওয়া, ওকে, সমস্যা নেই। আচ্ছা আসো, তাইলে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো স্থির তড়িৎ চ্যাপ্টারে সেটা হচ্ছে কুলম্বস ল নিয়ে পড়াশোনা করবো একটু। কুলম্বস ল, ওকে। আচ্ছা, তো দেখো কুলম্বস ল নিয়ে আমরা পড়াশোনার জন্য তোমাদেরকে জাস্ট একটু ফার্স্টে মনে করাই দিই, হালকা করে একটু মনে করাই দিচ্ছি। দেখো এখানে যদি আমার একটা পার্টিকেল থাকে, চার্জ পার্টিকেল, যেটা ধরো আমার প্লাস কিউ, এখানে ধরো আমার প্লাস কিউ ওয়ান দাও, আর এটা ধরো আমার প্লাস কিউ টু, হ্যাঁ? দুইটা চার্জ পার্টিকেল যদি থাকে ভাইয়া, তাইলে এখানে কি করা যায় দেখো তো। এখানে যে কাজটা করা যায়, এতে মধ্যবর্তী দূরত্বটা ধরো আমার হচ্ছে আর আছে, মধ্যবর্তী দূরত্বটা আর আছে, ঠিক আছে? তাহলে এই দুটা যেহেতু চার্জ, একে অপরকে কি এই দিকে একটা রিপালশন করবে, মানে বিকর্ষণ করবে, আর একটা এইদিকে বিকর্ষণ করবে, তাই না? মানে এই বরাবর একটা বিকর্ষিত হবে, আর একটা এই বরাবর বিকর্ষিত হবে। তো এই হচ্ছে কথা। তাহলে এই বিকর্ষণ বা ফোর্স, আমরা বিকর্ষণ আকর্ষণে পড়ে যাই, যেহেতু দুইটা সেম টাইপের চার্জ, তাহলে দুইটা বিকর্ষণ করবে, আর বিপরীতধর্মী চার্জ হলে কি হয়তো অ্যাট্রাকশন করতো, এখন তো বোঝোই। তাহলে এই ফোর্সটা কত হয় এটা আমরা বের করি। দেখো ফোর্সটা হয় হচ্ছে তোমার মনে আছে কে একটা কনস্ট্যান্ট আসে, এর সাথে একটু ইয়েটা কমায় নিই, ওপাসিটিটা কমিয়ে নিই, ওকে। দেখো তাহলে কি হয়, ফোর্স ইকুয়ালস টু কে একটা কনস্ট্যান্ট আসে, এর সাথে চার্জ দ্বয়ের গুণফল গুণ হয়, আর নিচে কি থাকে, দূরত্বটার বর্গ। এই হচ্ছে আমার কথা, ঠিক আছে? এই হচ্ছে আমার কথা। আচ্ছা, তাইলে এখানে দেখো এটা আমরা চার্জ পাইলাম, ঠিক আছে? চার্জ পাইলাম। এখন দেখো তো এটা হচ্ছে আমার কুলম্বের ল গেল, তাই না? কুলম্বের ল গেল। এখন দুইটা, আমি যদি এখন একটা কোশ্চেন দিই, ধরো কোশ্চেন দিই এরকম যে ইলেকট্রন ও প্রোটন, ইলেকট্রন ও প্রোটন এর মধ্যবর্তী আকর্ষণ বল কত? মধ্যবর্তী আকর্ষণ বল কত? তার আগে এটা একটু সরায় নেই, ওকে। মধ্যবর্তী আকর্ষণ বল কত? আচ্ছা, তাহলে এটা এখন মানে ইজিলি অ্যান্সার করে দিতে পারবা না। দেখো মধ্যবর্তী আকর্ষণ বলের জন্য এখানে যদি তোমার একটা ইলেকট্রন থাকে, ইলেকট্রনের চার্জ যা, প্রোটনেরও চার্জটা খালি উল্টা, তাই না? তো ধরো এটা আমার হচ্ছে ইলেকট্রন, এটা যদি আমার কিউ হয় মানে মাইনাস কিউ ইলেকট্রন, প্রোটনটা এখানে আমার আছে প্লাস কিউ, ওকে, প্লাস কিউ। আচ্ছা, এদের মধ্যবর্তী দূরত্বটা বলে দিতে হবে, এদের মধ্যবর্তী দূরত্বটা বলে দিতে হবে। সো এইখানে দেখো তোমাদের মধ্যবর্তী দূরত্বটা ধরো বলা আছে যে ডিটা দেয়া আছে তোমার 1 মিটার। আমি কথার কথা একটা জাস্ট ম্যাথ দেখাচ্ছি। নটর ডেমে কিন্তু এরকম কোশ্চেন আসছে সিকিউতে যে একটি ইলেকট্রন ও প্রোটনের মধ্যবর্তী বল কত,
যদি মধ্যবর্তী দূরত্বটা দেওয়া থাকে, ঠিক আছে, খুব ইজিলি বের করে ফেলা সম্ভব। ওকে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা কত দেওয়া আছে, ডি। আচ্ছা, তাইলে এদের ফোর্সটা কত, কে ইন্টু Q1 Q2, Q1 Q2 বাদ দাও, এখানে কিউ ইন্টু কিউ। হ্যাঁ, আমরা শুধু মানটা নিচ্ছি। আচ্ছা, আর এটা হচ্ছে আকর্ষণ বল হবে, এটা তো জানোই। আর মধ্যবর্তী দূরত্বটা কত, ডি স্কোয়ার। হ্যাঁ, ডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কি হবে আমার, নাইন ইন্টু 10⁹ ইন্টু কিউ ইন্টু কিউ, এখানে কিউ স্কোয়ার লেখা যায়। তাহলে কিউ স্কোয়ারের কিউ এর ভ্যালু কত বলো, একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻19, দুইটারই সেম চার্জ না ইলেকট্রন প্রোটনের। হ্যাঁ, এটার উপর একটা স্কোয়ার, আর দূরত্বটা কত, 1 মিটার। তাহলে এই যে আমার 1 স্কোয়ার। এখান থেকে কত আসলো ভাইয়া, এখান থেকে একটা কিছু অ্যান্সার আসবে, এটা তোমরা বের করে নেবা। তাহলে কুলম্বের বল মানে কুলম্বের ল থেকে এর বাইরে আর কোশ্চেন আসার সম্ভাবনা সাধারণত নাই, ঠিক আছে। এরকম আসতে পারে যে দুইটা মানে চার্জ দেয়া, মাঝখানে একটা চার্জ কত দূরত্বে, মানে এটা একটু দেখাই দিই কত দূরত্বে, সেটা নিউট্রাল হবে, ঠিক আছে, ওর উপর কোনো চার্জ কাজ করবে না। ওটা আমরা কীভাবে বের করব। আচ্ছা, ওকে, তো আমি একটু দেখাই। ধরো এখানে আমার চার্জ আছে Q1, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে আমার Q2। এই মাঝখানে আমি এমন একটা চার্জ রাখছি যেটা হচ্ছে আমার Q3। আচ্ছা, ওকে, তো এখন দেখো আচ্ছা, ওকে, এখন দেখো এই Q3টা এখানে ধরো আছে, এই যে এখানে, ঠিক আছে, এটাকে আমি সাদা অ্যানোটেট করি আবার, Q3, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে যে এই যে মধ্যবর্তী দূরত্বটা, ধরো এটা এ পয়েন্ট, এটা আমার ধরো বি পয়েন্ট। এখন এ বিটা ধরো বলছে কত, এটা বলছে ধরো 4 মিটার। হ্যাঁ, 4 মিটার বলে দিচ্ছে, সাপোজ আমি কিছু একটা ধরতেছি। তো আমি এই Q1 আর Q2 4 মিটার দূরত্ব অবস্থিত এর মধ্যে কোনো একটা পয়েন্টে আমি Q3 চার্জটা দিয়ে দিছি, যেখানে এর উপর নেট ফোর্সটা 0 হবে, ঠিক আছে, মধ্যবর্তী কার্যকরী ফোর্সটা 0 হবে। তাহলে এই ফোর্সটাকে আমি দিয়ে দিছি, অ্যান্ড এটা কি হবে আমার, এখানে ধরো দূরত্বটা এই প্রথমটার থেকে আমি x দূরত্বে রাখছি, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, এই ফোর্সটা ইজ ইকুয়ালস টু এই ফোর্স, মানে দেখো এই দুইটার মধ্যবর্তী যে ফোর্স, এইটা ইকুয়ালস টু যদি এইটা হয়, তাহলে দুইটা তো দুই দিকে ঠেলতেছে না, তাইলে কি হবে, আমার নেট ফোর্সটা 0 হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছো? এই হচ্ছে আমার কাহিনী, ঠিক আছে। তাহলে লিখি ফার্স্টে এফ, দেখো 1 আর 3 এর মধ্যে ফোর্স, তাহলে 1 3 লিখো, ইজ ইকুয়ালস টু এফ 3 আর 2 এর মধ্যে, তাহলে 2 3 লেখো। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি কে ইন্টু Q1 Q3 ডিভাইডেড বাই কি বলতো, এদের মধ্যবর্তী দূরত্ব কত, এক্স, এটার স্কোয়ার, ইজ ইকুয়ালস টু কে ইন্টু Q2 Q3 ডিভাইডেড বাই কত, এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে, তাইলে 4 - x হবে না, 4 - x হবে না, 4 - x হবে না, তাহলে এটা কি হবে আমার 4 - x, এটার স্কোয়ার, বুঝতে পারছো? আচ্ছা, তাইলে কে তো কাটা যায়, আর দেখো তো এই Q3টাও কাটা যাচ্ছে না, তাহলে আমার শুধু কি থাকে Q1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমার Q2 বাই 4 - x স্কোয়ার। হ্যাঁ,
এটার উপর হোল স্কোয়ার। এখন স্কোয়ারটাকে উঠায় দাও তুমি। স্কোয়ারটাকে উঠায় দেওয়ার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়ালস টু কী হবে আমার x বাই এটার উপরে আবার রুট দাও একটা, ঠিক আছে? কি হবে x বাই 4 মাইনাস এক্স। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে Q1 Q2-র ভ্যালু যদি দেওয়া থাকে দেন তুমি ইজিলি এক্সের ভ্যালুটা বের করে ফেলতে পারবা। কিসের মাধ্যমে বের করে ফেলতে পারবা? ক্যালকুলেটারে 1 আর 1 সমীকরণ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই সিমিলার ম্যাথটা তোমরা কিসে পাবা বলো তো? ইলেকট্রিক ফিল্ডেও পাবা, তাই না? ইলেকট্রিক ফিল্ড এও পাবা। ইলেকট্রিক ফিল্ড যারা চিনতেছো না সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র, এই ম্যাথটা সিমিলারলি পাবা, আমি আগেই বলে রাখলাম। আচ্ছা, তো এখন দেখো আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রই। ঠিক আছে, আমি জাস্ট একটু মনে করাই দিই। দেখো, তড়িৎ ক্ষেত্র হচ্ছে, ধরো তোমার এখানে এমন একটা চার্জ আছে, সেটা হচ্ছে কিউ। হ্যাঁ, আচ্ছা, তড়িৎ ক্ষেত্র মানে দেখো যেই ক্ষেত্রর উপর এই চার্জটার প্রভাব রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই কিউ চার্জটা ধরো এই জায়গাটার উপর প্রভাব বিস্তার করে রাখছে। এখন এর মধ্যে একটা 1 কুলম্বের চার্জ, কি ব্যাপার, এর মধ্যে আমার 1 কুলম্বের একটা চার্জ, ও কতটুকু ফোর্স এর কারণে অনুভব করবে, এইটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আমি টপিকের নামটা একটু এই পাশে লিখে রাখি, ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডে কি বললাম, একটা চার্জের তো নির্দিষ্ট একটা ক্রিয়া করার ক্ষেত্র থাকে, তাই না, যে এতটুকু পর্যন্ত সে কাজ করতে পারে বা এরকম। তো দেখো এই যে প্লাস কিউ চার্জটা আমার মাথার এই পাশে আছে, ক্যামেরা তো উল্টা হয়ে যায়। আচ্ছা, এই যে প্লাস কিউ চার্জটা আছে, এইটার জন্য ওর তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ঠিক আছে, ও যেই জায়গাটায় কাজ করতে পারে, এখানে কি এই 1 কুলম্ব চার্জ যে ফোর্সটা এর জন্য ফিল করে, সেই হচ্ছে আমার কি, সেই ফোর্সটাই হচ্ছে কি আমার ইলেকট্রিক ফিল্ড। তাই এটাকে আমরা কি লিখতে পারি, ইজ ইকুয়ালস টু, যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে আমার কে ইন্টু কিউ ইন্টু 1/r²। ঠিক আছে, বাট মজার বিষয় হইল এখানে এই 1টা একটা সামগ্রিক বিষয়, মানে প্রত্যেকবার তুমি যখন ইলেকট্রিক ফিল্ড বের করো, তড়িৎ ক্ষেত্র বের করো, তখন এই 1টা থাকেই, মানে 1 কুলম্ব, এইটা টেস্ট চার্জটা থাকেই। এই জন্য এই 1টার গুণ দেখানোর দরকার হয় না, একবারে লিখে ফেলা যায় সূত্র হিসাবে, সেটা হচ্ছে কে ইজ ইকুয়ালস টু Q/r²। ঠিক আছে, এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের সূত্র। তাহলে এটা তোমরা একটু মনে রাখবা, অ্যান্ড এখান থেকে আমরা তাইলে একটা ম্যাথ করে ফেলতে পারি। ঠিক আছে, ম্যাথ করে ফেলতে পারি, এখানেই করি। ওকে, দেখো আমি হচ্ছে 4 কুলম্ব আর -1 কুলম্ব চার্জকে রাখি, 4 কুলম্ব ও -1 কুলম্ব দুটি চার্জ কে কি বলতো 1 মিটার দূরত্বে রাখা আছে, 1 মিটার দূরত্বে রাখা আছে, 1 মিটার দূরত্বে রাখা আছে। ওকে,
ঠিক আছে, এখন চার্জ দুটির সংযুক্ত রেখায় কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য? কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? ঠিক আছে, this is the math and you should now solve it. ঠিক আছে, ওকে। তাইলে এখন দেখো আমরা কি করছি, আমরা এটা হচ্ছে আমার 4 কুলম্ব। আচ্ছা, এইখানে আমার আরেকটা চার্জ আছে, সেটা হচ্ছে -1 কুলম্ব। আচ্ছা, এই 4 কুলম্ব আর -1 কুলম্ব চার্জ যখনই আছে আমার, এখন অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারবা যে নেক্সট যে চার্জটা আছে 3 নাম্বার যে চার্জ, ঠিক আছে, বা এইভাবেই তো বের করবো যে 3 নাম্বার একটা চার্জ রেখে দেখবো যে কোন জায়গাটায় ওর উপর ক্রিয়াকৃত বল শূন্য হয়। এখন 4 কুলম্বটা বড় বল, -1 কুলম্বটা 4 কুলম্বটা বড় চার্জ, -1 কুলম্বটা সেই তুলনায় ছোট চার্জ। তাইলে আমার 4 কুলম্বটা একে বেশি ঠেলা দিবে না ওই সাইডে, তার মানে আমার এই সাইডে একটা প্লাস চার্জ যদি রাখি, তাইলে ও যখন একে অ্যাট্রাকশন করবে, এই যখন একে বেশি অ্যাট্রাকশন করবে, ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রে দুই দিকের ফোর্সটা এরকম দুই দিকে চলে যাচ্ছে না। আমি এখানে একটু ভুল বলছি যে ঠেলা দিবে, ঠেলা না, এদিকে টানবে। তাহলে 4 কুলম্ব বলটা বড়, বল বলতেছি কেন, 4 কুলম্ব চার্জটা বড় -1 কুলম্বের থেকে, দুইটা বিপরীতধর্মী চার্জ। আমি আবার বলতেছি দেখো, তাহলে 4 কুলম্ব বড় চার্জ, -1 কুলম্ব ছোট চার্জ, -1 কুলম্ব আর 4 কুলম্ব বিপরীতধর্মী চার্জ। তাহলে 4 কুলম্বটা এই -1 কুলম্বকে এদিকে টান দিবে। তাহলে কোথায় বল 0 হবে? এর মাঝখানে কোথাও 0 হওয়া সম্ভব না, জিরো কই হবে? 0 এইখানে কোথাও যদি আমি আনতে চাই, তাহলে আমার এই দিকে আরেকটা বল, মানে আরেকটা চার্জ রাখা লাগবে, ওটাও পজিটিভ চার্জই হইতে হবে। ঠিক আছে, অ্যান্ড ওইটার কারণেই মেনলি আমার কি আসবে বলো তো, ওইটার কারণেই আমার নিট ফোর্সটা 0 হয়ে যাবে, ওইটার কারণেই আমার নিট ফোর্সটা 0 হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কিউ চার্জ রাখছি। আচ্ছা, কথা হচ্ছে ধরো এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এদের মধ্যবর্তী দূরত্বটা দেয়া আছে হচ্ছে 1 মিটার। এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এদের মধ্যবর্তী দূরত্বটা ধরো x মিটার। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে এইটার চার্জ ইজ ইকুয়ালস টু আমি এইটার চার্জ নেই, তাইলেই তো হয়, তাই না? নাকি? আচ্ছা, ওকে। আচ্ছা, আমি এইটার চার্জ আর সরি একটু ভুল দেখাচ্ছি, আমি এই দুইটার চার্জ আর এই দুইটার চার্জ, এই দুইটা যদি কম্পেয়ার করি তাইলেই তো আমার কি হবে, 0 আনা পসিবল না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট লিখি F1 ইজ ইকুয়ালস টু F2 হইতে হবে না, সরি U1 ইকুয়ালস টু E2। এখানে তো আমরা ফোর্সের কথা বলছি, যেহেতু ভাই ফোর্সের কথা আর ইলেকট্রিক ফিল্ডের কথা কাইন্ড অফ সেমই হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো K ইন্টু 4 কুলম্বের জন্য এইখানে যে টেস্ট চার্জটা, ঠিক আছে, এটা কিন্তু 1 কুলম্ব। আচ্ছা, তাহলে কি হবে এখানে 4 ডিভাইডেড বাই এইটার দূরত্বটা কত, 1 + x স্কোয়ার না? আচ্ছা, এটা কত, K ইন্টু -1। আচ্ছা, মাইনাস লেখার দরকার নেই, জাস্ট 1ই লিখো। এইটুকুর দূরত্ব কত, x না, x স্কোয়ার। আচ্ছা, তাইলে এখন কে তো কাটা যাচ্ছে, কে কাটা যাচ্ছে, কি থাকতেছে তোমার
4/1 + x² ইজ ইকুয়ালস টু আমার 1/x²। আচ্ছা আচ্ছা, তাইলে এখন এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে আনা সম্ভব না। আমি যদি একটু এভাবে লিখি x/1 + x ইজ ইকুয়ালস টু আমার x/1/x ইজ ইকুয়ালস টু আমার 1/2। এখান থেকে x এর ভ্যালু পাবা, এখান থেকে x এর ভ্যালু কত পাবা জানো? 1 মিটারই পাবা। আচ্ছা, x এর ভ্যালু 1 মিটারই পাবা, অর্থাৎ আমার এই -1 কুলম্বের ডানে এই x = 1 মিটার যদি রাখতে পারি, তাইলে তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে। এখানে আমার কথাটা বুঝছো? তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে একটু আগাই। আচ্ছা দেখো, আমরা এরপরে তড়িৎ বিভব নিয়ে কথা বলতে পারি। দেখো, এটা হচ্ছে আমাদের কিউ চার্জ। সিমিলারলি এটা একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, তাই না? একটা চার্জ একটা পার্টিকুলার এরিয়াতেই সে কাজ করবে। ওকে, এখন কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এই ইনফিনিটিতে, দেখো এখান থেকে ধরো ইনফিনিটিতে আমার কিউ একটা 1 কুলম্ব পজিটিভ একটা চার্জ আছে। কোথায়? ইনফিনিটিতে আছে। ইনফিনিটির থেকে এই তড়িৎ ক্ষেত্রে আনতে আমার যে কাজটা করতে হবে ওইটাই তড়িৎ বিভব। তাইলে তড়িৎ বিভবটা কি হইল? তড়িৎ বিভবটা হইল এই ইনফিনিটি থেকে আমার এই তড়িৎ ক্ষেত্রে এই চার্জটা, এই 1 কুলম্ব চার্জটা আনতে যে কাজটা করতে হবে ওইটাই আমার তড়িৎ বিভব। তাহলে এটাকে কী লেখা যায়? মাইনাস দিবা ফার্স্টে, -k/r। এইখান থেকে ধরো ডিস্টেন্স হচ্ছে r, ঠিক আছে? এই ডিস্টেন্স হচ্ছে r, এই জন্য r লিখলাম। হ্যাঁ, ওকে। তাইলে এটা হচ্ছে আমার কাহিনী। আমি আর এইটা নিয়ে বেশি কথা বলবো না, এরপরে আমি একটু ধারক নিয়ে কথা বলবো, ঠিক আছে? ধারক, ধরো এর আগে এটা জাস্ট লিখে দিই, একটু মনে করাই দিই তোমাদের। কিন্তু ভাইয়া আসলে অ্যাকচুয়ালিতে বিশ্বাস করো এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে তো, বা শর্ট কোশ্চেন আসবে তো, সো তোমাদের ওই রিলেটেড প্রিপারেশনটা বেশি থাকতে হবে, ঠিক আছে? ওই রিলেটেড প্রিপারেশনটা বেশি থাকতে হবে। তাইলে এটা কি? ভোল্টেজ, বলে না ইলেকট্রিক ফিল্ড, ভোল্টেজ বা তড়িৎ বিভব, বাংলায় লিখি তড়িৎ বিভব, বাংলা ইংলিশ গুলায় যায় আমার। ওকে, এই হচ্ছে কথা, ঠিক আছে? এরপরে দেখো ধারক নিয়ে একটু কথা বলি আমরা। ধারকটা কি? ধারকটা হচ্ছে এরকম একটা পাত, ঠিক আছে? এরকম পাত, হ্যাঁ, এরকম দুইটা পাত থাকবে। ওকে, তাহলে দেখো এই দুইটা পাতের মধ্যে এরকম তড়িৎ বলরেখা কাজ করে, ঠিক আছে? এই তড়িৎ বলরেখা কাজ করে, আর এদের মধ্যে অ্যাকচুয়ালি আমার এনার্জিও ডিস্ট্রিবিউট বা চার্জ স্টোরড হয়। হ্যাঁ, চার্জ স্টোরের মাধ্যমে আমি বলি। এই যে এটা ধারককে কি বলে? ক্যাপাসিটর ক্যান স্টোর এনার্জি through storing charges। ঠিক আছে, through storing charges। আচ্ছা, তার মানে আমি যেটা বলতে চাইতেছি, দেখো
এই যে ক্যাপাসিটরটা আছে, দেখো ক্যাপাসিটর যেটা আছে এইটা হচ্ছে আমার এনার্জি স্টোর করে চার্জ স্টোরের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্যাপাসিটর আবার আমরা কিভাবে প্রকাশ করি? we express capacitor by এই দেখো সাইন, হ্যাঁ, এই সাইনের মাধ্যমে আমরা ক্যাপাসিটরকে প্রকাশ করে থাকি। তো ইলেকট্রিক ব্যাটারির ক্ষেত্রে যে জিনিসটা হয়, একটা মাথা বড় থাকে একটা মাথা ছোট থাকে, বাট দেখো এই দুইটা মাথা সেম, হ্যাঁ। তো এইভাবে আমরা ক্যাপাসিটরটা প্রকাশ করে থাকি। এখন কাহিনী হচ্ছে, যদি হচ্ছে আমার এরকম সিরিজে থাকে ক্যাপাসিটর, সিরিজে যদি ক্যাপাসিটর থাকে তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? মানে একবারে এগুলো ধরো C1, এটা ধরো C2, তুল্য ক্যাপাসিটেন্সটা কেমনে বের করি? তুল্য ক্যাপাসিটেন্সটা আমরা কিভাবে বের করি দেখবা? আসো। আচ্ছা, আচ্ছা দেখো তুল্য ক্যাপাসিটেন্সটা আমরা এইভাবে বের করি, C is equals to 1/C1 plus 1/C2 plus 1/C3 plus 1/C4, হ্যাঁ, এটার ইনভার্স, এটার ইনভার্স এইভাবে আমরা মেনলি বের করে থাকি। আচ্ছা, তো এইবার তাকাও, এইটা আমরা এইভাবে বের করে থাকি বললাম, খুব ভালো কথা। এটা কালারটা একটু চেঞ্জ করে দেওয়া এটা। আচ্ছা, এইবার দেখো যদি প্যারালালি থাকে, এরকম প্যারালালি যদি মানে ক্যাপাসিটরগুলো থাকে, ঠিক আছে, তো এটা আমার C1, এটা আমার C2, এটা আমার C3, তাইলে কিভাবে আমরা তুল্য ক্যাপাসিটেন্সটা পাই? আমরা দেখো তুল্য ক্যাপাসিটেন্সটা যেভাবে পাই সেটা হচ্ছে আমার এগুলোকে ইকুইভ্যালেন্ট দিতে পারো, ইকুইভ্যালেন্ট, সি ইকুইভ্যালেন্ট কি হয় দেখো C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এইভাবে পাচ্ছি আর এখানে আমরা সরাসরি যোগ করে দিয়ে পাচ্ছি, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার ভোল্টেজ সেম থাকে, এই ক্ষেত্রে তোমার ভোল্টেজটা সেম থাকে, দুই প্রান্তের ভোল্টেজ সেম থাকে। কেন? দেখো এইখানের প্রত্যেকটা ক্যাপাসিটরের এই পাশের প্রান্তটা সেম, তাই না? আবার এই পাশের প্রান্তটাও সেম, তাহলে দুই পাশের প্রান্ত সেম হইলে দুই পাশের মানে প্রত্যেকের ভোল্টেজও সেম হবে না? প্রত্যেকের ভোল্টেজও সেম হবে, তাইলে বুঝতে পারছো? আর এইখানে আমাদের যে কাজটা হয়, এখানে আমাদের কি সেম, এখানে আমাদের কি সেম। আচ্ছা, এইখানে আমাদের চার্জটা সেম হয়, দেখো চার্জটা সেম হয়, কিউ সেম, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাইলে আমরা মোটামুটি মানে এই চ্যাপ্টার কিন্তু কভার করে ফেলছি। এখন আরেকটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে দেখো এই একটা ক্যাপাসিটর, এটা যদি সি ক্যাপাসিটেন্স থাকে, এটা কতটুকু মানে শক্তি সঞ্চয় করতে পারে? এটা দেখো, এটা কতটুকু শক্তি সঞ্চয় করতে পারে? হাফ AC আর সার্কিটের ভোল্টেজটা, হ্যাঁ, হাফ CV স্কোয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারি? হাফ QV লিখতে পারি না? হাফ Q ইন্টু V, এটাকেই লিখতে পারি Q স্কোয়ার বাই 2C।
তাই না? এটাই তো লিখতে পারি। আচ্ছা, তোমাদের কোশ্চেন আমার কাছে, আমি একটা প্ল্যান করছি তোমাদের জন্য। আমি কোশ্চেন হচ্ছে করে টাইপ করাবো, করায় হচ্ছে তোমাদেরকে ওগুলো সলভ করায় দিব আলাদাভাবে। আমি জাস্ট এই কয়েকটা মানে আমি বলতে চাচ্ছি যে আমার থিওরিটিক্যাল পার্ট আর কোশ্চেন অ্যানালিসিসের পার্টটা আমি একটু আলাদা করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল পার্ট। হ্যাঁ, ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আপাতত আমার গেল। আমরা থিওরিটিক্যাল পার্ট এই চ্যাপ্টারের জন্য শেষ করলাম। দেন আমরা স্থির তড়িৎটা একটু করব, ঠিক আছে? আজকে এই দুইটা চ্যাপ্টার আমি শেষ করে দিব, করে দিয়ে এই দুইটা চ্যাপ্টারেরই কোশ্চেন যেগুলো আছে ওই কোশ্চেনগুলো আমি সলভ করাই দিব, যেগুলো আসার মতো ওগুলো আর একটা ভিডিওতে আমি সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসলে এটা হচ্ছে আমরা স্থির তড়িৎ। এটা এখন চলতড়িৎ। হ্যাঁ, এখন চলতড়িৎ, তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, এখন দেখো কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারে তোমার অ্যাকচুয়ালিতে কী কী পড়ার আছে। আমি খুব মানে এটা কলেজ অ্যাডমিশনের ক্লাস, আমি আর সেই প্রথম বেসিক থেকে ওইরকম পড়াবো না যে I = Q/T এরকম পড়াবো না। I = Q/T, ঠিক আছে? এরকম করে আর পড়াবো না। আমি যেভাবে পড়াবো সেটা হচ্ছে, দেখো স্থির তড়িতে চার্জ হলে স্থির থাকতো, ঠিক আছে? আর এখন আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে এরকম অনেকটা, যে এরকম তোমার একটা তার আছে, তুমি এই সাইড থেকে দেখতেছো যে ইলেকট্রন ফ্লো করতেছে, তার মানে কি আমার উল্টা সাইডে কারেন্ট ফ্লো করতেছে, তাই না? জিনিসটা এটাই না? হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটাই আমরা এখন পড়ব। আচ্ছা, এখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে সার্কিট পড়ি, ঠিক আছে? উই স্টাডি সার্কিট হেয়ার। হ্যাঁ, আচ্ছা, সার্কিটে কি কি থাকে? সার্কিটে কি কি থাকে? ফার্স্ট অফ অল ওয়্যার থাকবে, কারেন্ট ক্যারিং ওয়্যার, মানে তোমার কারেন্ট পরিবহন করে এরকম তার থাকবে আর কি, সেটাকে ওয়্যার বলতেছে। হ্যাঁ, তারপরে কি থাকবে? তারপরে আমার থাকবে হচ্ছে তোমার ওয়্যার, তারপরে থাকবে কি আমার একটা ইএমএফ বা EMF, ইলেকট্রোমোটিভ ফোর্স, এইটা প্রডিউস করার যে সোর্সটা ওইটা থাকবে, মানে আমি বলতে চাচ্ছি ব্যাটারি থাকবে। হ্যাঁ, ব্যাটারি থাকবে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রেজিস্ট্যান্স থাকবে। আচ্ছা, রেজিস্ট্যান্স মানে রেজিস্টর থাকবে। রেজিস্টর হচ্ছে কি? রোধ, যেটা বাধা দেয় কাকে? কারেন্ট ফ্লো করতে একটু বাধা দেয়, ঠিক আছে? আর রোধ হচ্ছে ভোল্টেজ খাদক, মানে ও ভোল্টেজ খায় ফেলে, শক্তি অপচয় করায় দেয়, ঠিক আছে? আচ্ছা, তাই আমরা একটু রেজিস্ট্যান্স নিয়ে এখন কথা বলি। দেখো, রেজিস্ট্যান্স নিয়ে যদি আমি একটু কথা বলি ভাইয়া, তাহলে জিনিসটা হচ্ছে এরকম আসে। দেখো, সেই কালার দিয়ে করি, সেটা হচ্ছে রোধটাকে এইভাবে আঁকাই আমরা, তাই না? এরকম যদি আমার সার্কিটে রোধ থাকে, ঠিক আছে? সার্কিটে যদি এরকম রোধ থাকে, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার R3, তাইলে এদের তুল্য রোধটা কত হয়? এদের তুল্য রোধটা কত হয়? আর ইকুইভ্যালেন্টটা দেখো, এদের আর ইকুইভ্যালেন্টটা হয় হচ্ছে এরকম, আর ইকুইভ্যালেন্টটা সরাসরি যোগ করে দিবা, R1 প্লাস
R2 প্লাস R3, কথা বুঝছো? ওকে, এরপরে হচ্ছে আমার এক সেকেন্ড, ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করার সূত্র। হ্যাঁ, সিমিলারলি আমরা যদি দেখি এইখানে আচ্ছা, এইটা একটা সার্কিটের পার্ট। এখানে ধরো আমার R1 রেজিস্ট্যান্স আছে, R2 রেজিস্ট্যান্স আছে, এখানে R3 রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, তাইলে এদের ইয়াটা কি হবে আমার, আর ইকুইভ্যালেন্টটা কি হবে? জাস্ট ক্যাপাসিটরের উল্টা ভাই। এই ক্ষেত্রে ভোল্টেজটা সেম না, এদের ভোল্টেজ সেম না, দুই প্রান্তের ভোল্টেজ সেম না। হ্যাঁ, আচ্ছা, আর এদের কি সেম? এদের মধ্যবর্তী ফ্লো হওয়া কারেন্টটা সেম। আচ্ছা, এদের মধ্যবর্তী ফ্লো হওয়া কারেন্টটা সেম, এখানে লিখে রাখি কারেন্ট সেম। তোমাদের ছোট ভাই বোনদের আসলেই ভাগ্য ভালো, বুঝছো? ওদের জন্য আমরা খুবই প্রিমিয়াম লেভেলের একাডেমিক কন্টেন্ট নিয়ে ক্লাস আনতেছি, অনেক ডিটেইলে পড়াবো। সো তোমাদের যে ছোটো ভাই বোন যাদের আছে সাজেস্ট করতে পারো, ঠিক আছে? আমরা হয়তো মাসখানেকের মধ্যে সব ক্লাস আপলোড করা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট, তাই না? আর ইকুইভ্যালেন্টটা কী হবে তাইলে? আর ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে আমার 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 হ্যাঁ রে, এটার ইনভার্স, তাই না? এই হচ্ছে আমার কথা। এই ক্ষেত্রে কি সেম থাকে? এই ক্ষেত্রে আমার ভোল্টেজ সেম থাকে, দুই প্রান্তের ভোল্টেজটা সেম থাকে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এই হচ্ছে আমার কথা। এখন আমরা একটু তুল্য রোধ করে দেখি তো। আমি একটু তোমাদেরকে তুল্য রোধ করে দেখাই। আচ্ছা, ধরো এরকম সার্কিট আছে। আচ্ছা, কীভাবে দেখাবো? হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে আমার সার্কিট, ঠিক আছে? এই ধরো আমার সার্কিট, আচ্ছা আচ্ছা, তাইলে এখানে ধরো আমরা 10 ভোল্ট দিচ্ছি। আচ্ছা, আর প্রত্যেকটা ধরো এটা 2 ওহম, আচ্ছা, এটা হচ্ছে আমার 4 ওহম, এটা আমার 4 ওহম, এটা হচ্ছে আমার 8 ওহম, আর এদের মাঝামাঝি এক জায়গায় আছে, ধরো এদের মাঝামাঝি এক জায়গায় আছে, মাঝামাঝি এক জায়গায় আছে হচ্ছে 4 ওহম। আচ্ছা, এখন এইখান দিয়ে পাস হওয়া কারেন্টটা আমরা বের করব মেনলি, ঠিক আছে? এখান দিয়ে পাস হওয়া কারেন্টটা বের করব আমরা। এই কারেন্টটা কত বলো? এই কারেন্টটা কত? এক সেকেন্ড, ওকে, এই পাস হওয়া কারেন্টটা কত আমরা কিভাবে বের করব? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু তুল্য রোধের কনসেপ্ট কাজে লাগাবো। তুল্য রোধের কনসেপ্ট কীভাবে কাজে লাগাবো দেখো তো। এই 4 আর এইটা, আচ্ছা এরকম করে যদি না দেখাই, এইটা মনে হয় সবচেয়ে ভালো হয়। হ্যাঁ,
দেখো এই যে এই দুইটা কি আমার প্যারালালে আছে না? আচ্ছা, এই দুইটা প্যারালালে থাকলে এদেরকে যদি আমি লিখতে চাই এভাবে, দেখো এদেরকে যদি আমি একটু লিখতে চাই এভাবে, এদের ধর প্যারালালটা আমি RP1 লিখি, ঠিক আছে? ধরো আমি RP1 দিয়ে লিখতেছি, তাহলে কত আসে? 1/4। ও সরি, এরা প্যারালালে কেন, আমি ভাই মাথা উলাই গেছে আমার, সরি। এরা কিসে আছে? সিরিজে আছে, তাই না? তাহলে এটা RS1 হবে। আচ্ছা, এটা RS1, ধরো এটা আমার RS1, কত হবে? 4 + 4। আচ্ছা, 4 + 4 করলে 8 ওহম হয়। আচ্ছা, তার মানে আমি এই পার্টটুকুকে সরাসরি এরকম লিখতে পারি না? এরকম লিখে এখানে 8 ওহম দিয়ে দিতে পারি? দেখো তো, পারি না? হ্যাঁ, এখন দেখো ভাইয়া, এই জায়গাটা, এই দুইটা আমার প্যারালালে আছে। কিভাবে? এদের এক প্রান্ত, মানে এদের দুই প্রান্ত সেম, ঠিক আছে? এইটাও আছে অ্যাকচুয়ালি প্যারালালে। আমি একটু সহজ করে দেখাচ্ছি। দেখো এই দুইটা মিলায়ে আমার প্যারালালে আছে। আচ্ছা, এতে প্যারালালে থাকা জিনিসটাকে আমরা কি লিখতে পারি? RP1 লিখতে পারি না? দেখো 8 ওহম আর 8 ওহম প্যারালালে থাকলে কি হবে? 1/8 + 1/8, এটা হবে 4 ওহম। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আমি কি একবারে লিখে দিতে পারি না এটা? এই পার্টটাই ধরো বাদ দিয়ে দাও, এটাকে কি এরকম লেখা যায় না? 4 ওহম। হ্যাঁ, ওকে। তাহলে এই 4 আর 4 আবার কি প্যারালালে আছে না? হ্যাঁ, প্যারালালে আছে। তাহলে এটাকে কি লেখা যায়? RP2 লেখা যায় না? এটাকে কি লেখা যায় ভাইয়া? RP2 লেখা যায় না? হ্যাঁ, তাহলে RP2 কি আছে আমার? 1/4 + 1/4 ইনভার্স 1। ওকে, তাহলে এই 4 আর 4 ওহম আমার 2 ওহম হিসাবে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে আমি একবারে এটা এরকম লিখে ফেলতে পারি, এটা হবে আমার কত? 2 ওহম। আচ্ছা, এই হচ্ছে আমার 2 ওহম। এখন 2 আর 2 4। তাহলে এখন দেখো আমি একবার এখানে লিখি, একবারে যদি লিখি কি লিখবো বলো তো? একবারে যদি লিখি সেটা হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট কত? 2 + 2 = আমার 4 ওহম। ঠিক আছে? তাইলে এটা আমরা বের করে ফেলতে পারছি যে আর ইকুইভ্যালেন্ট আমার 4 ওহম। আচ্ছা, তাহলে আমার টোটাল এই আইটা কত? V/R না? V/R ইকুইভ্যালেন্ট। তাহলে এটা কত? 10/4 মানে 2.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, আমরা একটু নেক্সটে এখন তুলরোধের একটা ভালো অঙ্ক দেখব। এই অঙ্কটা এর আগেও দেখাইছি। সেটা হচ্ছে ধরো এখানে তোমার এরকম অঙ্ক আছে, দেওয়া আছে, এই হচ্ছে রোধ দেওয়া। হ্যাঁ, এখন আমি একটু শয়তানি করব। শয়তানি করে দেখো তো, আমি একটু এখান থেকে এইটা এখানে একটা তার দিলাম, এখান থেকে এখানে একটা তার দিলাম, এরকম তার দিলাম। এটা কিন্তু তার, ঠিক আছে, ওয়্যার। ওকে, এটা কিন্তু ওয়্যার। হ্যাঁ, অ্যান্ড এটাকে যদি আমি A পয়েন্ট বলি, এটাকে ধরো আমি যদি B পয়েন্ট বলি, তাহলে এটা কি? RAB। এই RAB ইকুইভ্যালেন্টটা কত সেটা বের করতে বলতেছি। RAB
আর এবিটা কত এটাই আমি বের করতে বলতেছি। আচ্ছা, তাইলে এইটার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে পয়েন্ট মেথড, বুঝছো? খুব সুন্দর মেথড। দেখো পয়েন্ট মেথডে যে জিনিসটা করতে হয় সেটা আমি একটু রুলসটা দেখি, সেটা হচ্ছে অ্যানালাইসিস এভরি পয়েন্ট, অ্যানালাইসিস এভরি পয়েন্ট, অ্যানালাইসিস অফ এভরি পয়েন্ট। হ্যাঁ, সংক্ষেপে লিখতেছি ভুলভাল ইংলিশ, অ্যানালাইসিস অফ এভরি পয়েন্ট, কারণ অফটা না দিলে আবার অনেকে ভুল ধরবে। অ্যানালাইসিস অফ এভরি পয়েন্ট, ওকে। এরপরে হচ্ছে কনসেপ্ট অফ প্যারালাল, কনসেপ্ট অফ প্যারালাল সার্কিট। হ্যাঁ, প্যারালাল সার্কিট। আচ্ছা, মানে প্রত্যেকটা পয়েন্ট আমার কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ওই পয়েন্টগুলো মধ্যবর্তী যে রোধগুলো আছে ওগুলো নিয়ে আবার আমার কনসেপ্ট অফ প্যারালাল সার্কিটে যাইতে হবে। আচ্ছা দেখো তো, এই আরেকটা জিনিস হচ্ছে কোনো পয়েন্ট অ্যানালাইসিস করা মানে কি, কোনো একটা পয়েন্ট ধরো আছে, ওইটার সামনে কোনো একটা এলিমেন্ট মানে রেজিস্ট্যান্স বা ভোল্টেজ সোর্স এগুলো কিছু নাই, এগুলো কিছু নাই, তার মানে ওইটা ওই পয়েন্টই, যেমন দেখাচ্ছি। তাহলে তো এই এটা আমার এখানে এসেও এ পয়েন্টই না, কারণ এর মাঝখানে তো কোনো রোধ বা কোনো ভোল্টেজ সোর্স নাই। এটা একটা তার দিয়ে দেখো পাস হয়ে গেছে, তার মানে এখানে শর্ট সার্কিট হয়েছে, এটাও তাহলে আমার এ পয়েন্ট এ। আচ্ছা, এটা হচ্ছে আমার বি, মানে একটা দেখো এই পাশে তুমি এ পয়েন্ট এরকম নিয়ে আসতে পারলা, এবার ঠিক অপোজিট সাইড থেকে আবার আসতে হবে। অপোজিট সাইড থেকে যদি আসো, দেখো এটা বি, এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাকে তুমি দেখো অ্যানালিসিস করে এখানে যাচ্ছ, শর্ট সার্কিট হয়ে গেছে, এটাও বি। আচ্ছা, তার মানে তুমি তিনটা রেজিস্ট্যান্স যে ছিল, এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা, তিনটাই এ আর বি এর মধ্যে রয়েছে না, তাহলে এখানে দাও এ। আচ্ছা, আর এখানে দাও বি। এখন হবে যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ লাগবে এদের দুজনের মধ্যে। আচ্ছা, এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই তিনটা রোধকে ধরো, এই প্রত্যেকে আর, ঠিক আছে, প্রত্যেকে ধরো আর। আচ্ছা, এই তিনটা রোধকে আমার প্যারালালে সংযুক্ত করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এটা আমার আর, এটাও আমার আর, এটাও আমার আর। এখন এই তিনটা সার্কিট প্যারালালে থাকলে কি হবে বলো তো, এদের তিনটা সার্কিট আর প্যারালালে থাকলে আর ইকুইভ্যালেন্ট হবে 1/r প্লাস 1/r প্লাস 1/r, এটার ইনভার্স। হ্যাঁ, তাইলে এটা হবে হচ্ছে আমার r/3, সিম্পলি r/3 হয়ে যাবে। ওকে, তাহলে এই টাইপের সার্কিট যেগুলো আছে এগুলো কিন্তু নটর ডেম কলেজে অ্যাকচুয়ালি আসা পসিবল, কারণ এইগুলা সচরাচর বইয়ে দেয়া নাই, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের কাজে লাগাইতে হবে এই কনসেপ্টগুলোকে। ওকে, তাহলে আমরা যদি নেক্সট একটা দেখি, সেটা হচ্ছে ধরো এরকম আচ্ছা, দেখো এটা যদি আমার এ পয়েন্ট হয়, এটা আমার বি পয়েন্ট। ওকে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট বি পয়েন্ট। এখন তোমাকে প্রত্যেকটা ধরো আরই দেওয়া, এটা আর, এটা আর, এটা আর, এটাও আর, এরকম প্রত্যেকটা ধরো আর দেওয়া। তাইলে তোমাকে কি বলছে, কি বের করতে বলছে, আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্টটা কত, তাই না? আচ্ছা, তাইলে আমরা এটা বের করে ফেলি। কীভাবে বের করব দেখো, আর ইকুইভ্যালেন্টটা হচ্ছে আমার পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে বের করব। আচ্ছা দেখো তো, এই আর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে
তোমার এইটা এ পয়েন্ট রয়েছে, আর এটা যদি আমি বি বলি তাহলে এইটা বি পয়েন্ট হয়, এর মাঝখানে কোনো রোধ বা ভোল্টেজ সোর্স নাই, তাহলে এটাও আমার বি পয়েন্ট হয়। সিমিলারলি আমার এইটাও বি পয়েন্ট হচ্ছে না, হ্যাঁ, তাহলে এটা এ, এটা বি, এটা এখানে, ঠিক আছে, তাহলে এগুলো প্রত্যেকটা বি পয়েন্ট হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে এগুলো বি পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে লিখো এটাও তোমার বি পয়েন্ট, এটাও তোমার বি পয়েন্ট, এটাও তোমার বি পয়েন্ট, ঠিক আছে। অনেকের কাছে এই মেথডটা একটু কঠিন লাগতে পারে, বাট এটা অনেক ইজি মেথড। হ্যাঁ, আর ভাইয়ার জিম করতে হবে, শরীর মোটা হয়ে যাচ্ছে, মাঝখানে চিকন হয়েছিলাম আবার মোটা হয়ে যাচ্ছে আগের মতো, মোটা মোটা লাগতেছে, ভুড়ি একটা হয়েছে ভাই। কালকে ইয়ামচা ডিস্ট্রিক্টে এমন কুপানো কুপাইছি, ভুড়ি আর ভুড়ি। আচ্ছা, আর মাঝখানে কুরবানি ঈদ গেছে তো, ওকে। দেখো এখন আরেকটা অ্যানালাইসিস বাকি আছে আমাদের। এই পয়েন্টটা আমরা পাইছি এ, এটা বি 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 বি, বাট এই ভিতরের মানে সাইডের প্রত্যেকটা রেসেন্সে আরেকটা প্রান্ত কোন পয়েন্ট এটা তো পাই নাই। ফেসে গেছি সমস্যা নেই। এখন তাহলে ফেসে গেলে আমাদের সঙ্গে হচ্ছে এক্স। দেখো এটা এক্স মানে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এই চারটারই এক্স। আচ্ছা, আমাদের বের করতে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট এ আর বি পয়েন্টের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এ বি, ঠিক আছে, এ বি দিয়ে নিলাম, এ বিটা দিয়ে নিলাম। আচ্ছা, এ বি দেওয়ার পরে এদের মধ্যবর্তী একটা পয়েন্টই তো আমরা এক্স ধরছি, তাই না? এদের মধ্যবর্তী পয়েন্টই একটা আমরা এক্স ধরছি। আচ্ছা, এখন তাইলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো তো এ আর বি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে? নাই, কিন্তু এ আর এক্স এর মধ্যে একটা আছে, তাইলে দাও এ আর এক্স এর মধ্যে একটা। আচ্ছা, এরপরে দেখো বি আর এক্স, বি আর এক্স, বি আর এক্স, বি আর এক্স এর মধ্যে তিনটা আছে, তাহলে একাধিক যখন রেজিস্ট্যান্স কোনো দুইটা পয়েন্টের মধ্যে থাকে তার মানে তারা প্যারালালি থাকে। এই যে এই হচ্ছে আমার কথা, ঠিক আছে, ওকে। তাইলে এটা আমার আর ছিল, এটাও আমার আর ছিল, এটাও আমার আর ছিল, এটাকেও তুমি আর বলতেছিলা। এইটুকুর রেজিস্ট্যান্স কত? এইটুকুর রেজিস্ট্যান্স হচ্ছে আর বাই থ্রি, তাহলে আর ইকুইভ্যালেন্ট আমরা কত পাবো? আর ইকুইভ্যালেন্ট পাবো আর প্লাস আর বাই থ্রি, মানে 4r/3, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট। আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো আমি একটু কুলম্বের ল দিয়ে একটা জিনিস দেখাই। কুলম্বের ল না কি, কার ল এটা? আচ্ছা দেখো, এই হচ্ছে আমার একটা গ্রাফ। আচ্ছা, এই পাশে হচ্ছে আমার ভোল্টেজ, এই পাশে হচ্ছে আমার রেজিস্ট্যান্স। তার মানে এইটা একটা মূলবিন্দুগামী সরলরেখা দিবে আমাদের, তাই না? মূলবিন্দুগামী সরলরেখা দিবে আমাদের, ঠিক আছে, যেটার ঢাল হচ্ছে ভি বাই আর, যেটা ঢাল হচ্ছে আমাদের ভি বাই আর। তার মানে এটা আমাদের কারেন্ট, এটা আমাদের কারেন্ট, ঠিক আছে। বা এরকমও লেখা যায়, এটাকে ধরো আই দাও, আই বাই আর, আই বাই ভি, ভি বাই আই। আচ্ছা সমস্যা নেই, এটা যা ছিল তাই, একই কথা। এটা ভি, এটা আমাদের আর। কে ভাই মুছে না কেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে। তার মানে এটা আমাদেরই। এখন এখান থেকে আমরা পাওয়ারটা বের করতে পারি, পাওয়ারটা বের করতে পারি। পাওয়ারটা কি হয় ভাই? ভি স্কোয়ার বাই আর হয় ভাই, ভি স্কোয়ার বাই আর হয়। আরেকটা সূত্র জানি আমরা, আমি জাস্ট মনে করাই দিচ্ছি, ভি আই হয়। আরেকটা কি হয়? আরেকটা হচ্ছে আই স্কোয়ার আর হয়, আই স্কোয়ার আর, ঠিক আছে। এই তিনটা সূত্র মনে রাখবা। বাল্বের ঔজ্জ্বল্য, হ্যান ত্যান কত কিছু আছে, পাওয়ার কত কি কি, এটাই। আর ওয়ার্ক কত হয়? ওয়ার্কটা হয় হচ্ছে এরকম, প্রত্যেকটার সাথে একটা করে টি গুণ করে দিবা, তাহলে পাওয়ার ইন্টু টি। এই হচ্ছে আমাদের কাহিনী, ওকে। তাহলে আমাদের মোটামুটি এই থিওরি পার্টটা শেষ। এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই, ঠিক আছে, এই চ্যাপ্টারে তেমন কিছু নাই আমাদের, ওকে।
তো আমি কোশ্চেন সলভ করাই দিব তোমাদের, কোশ্চেন সলভ করাই দিলেই আশা করি সব হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, থিওরিটিক্যাল পার্টে আলোচনা শেষ, আমরা কোশ্চেনে চলে যাবো খুব দ্রুত।